একটা প্রশ্ন করি, ডাক্তারের কাজ কি? উত্তর হয়তো বলবে মানুষের খেদমত করা, জীবন বাঁচানো। কিন্তু সেই ডাক্তারই যদি মানুষ হত্যায় লিপ্ত হয়ে পড়ে তাহলে কি বলবে? হ্যাঁ, আজকের মুভি মার্ডার রিপোর্টে ঠিক এমনই একটি গল্প সাজানো হয়েছে। চলো কিছুটা ধারণা দেওয়া যাক। একজন পাগলা ডাক্তার, মানে মানসিক ডাক্তার, যার কাছে চিকিৎসা নিয়ে আজ পর্যন্ত কেউ হতাশ হয়নি। কারণ সে যদি জানতে পারে তার পেশেন্টদের কেউ কষ্ট দিচ্ছে, তাহলে সেই ব্যক্তিদের খুব নির্মমভাবে সে হত্যা করে। নির্মমভাবে হত্যা করে এই কথাটাও এখানে অনেক ছোট হয়, কারণ সে এতটাই ভয়ানকভাবে হত্যা করে যেই হত্যার বর্ণনা শুনলেও আত্মা কেঁপে উঠবে। আমার দেখা মতে এটা 2025 সালের সেরা থ্রিলার মুভি। মুভি শুরু হয় রিপোর্টার সঞ্জুকে দেখিয়ে। দেখা যায় সঞ্জু এই রুমের বেশ কিছু জায়গায় স্পাই ক্যামেরা বসাচ্ছে এবং সে তার কানে থাকা কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে কারোর সাথে কথা বলছে। এরপর এই মুভির অন্যতম ক্যারেক্টার অফিসার হানকে দেখানো হয়, যেও কিনা এই হোটেলেই ছিল। অফিসার হান এবং সঞ্জু এই হোটেলে এক সিরিয়াল কিলারকে ধরতে এসেছে। বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। মূলত কিছুদিন আগে এক ব্যক্তি সঞ্জুর কাছে ফোন দিয়ে নিজেকে সিরিয়াল কিলার দাবি করে এবং তার কাছে ইন্টারভিউ দিতে চায়। প্রথমে সঞ্জু লোকটার কথা কোনো গুরুত্ব না দিলে লোকটা কাউকে হত্যা করার হুমকি দেয়। তাই কারো জীবন বাঁচানোর জন্য সঞ্জু বাধ্য হয়ে এখানে আসে। সঞ্জু তার প্রস্তুতি সেরে সেই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। পরে দেখা যায় সেই লোকটা একদম ঠিক সময় মতো চলে আসে। 1 সেকেন্ড দেরিও করে না, আবার 1 সেকেন্ড আগেও আসে না। তবে লোকটাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই সে একজন খুনি। তাই স্বাভাবিকভাবেই সঞ্জুর সন্দেহ হয়। সে ভেবে নেয় হয়তো লোকটা তার সময় নষ্ট করবে। তাই সে লোকটাকে সরাসরি প্রশ্ন করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি বলছো তুমি 11টা খুন করেছো, কিন্তু তুমি যাদেরকে হত্যা করার দাবি করছো ওই ব্যক্তিদের মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে তোমার 1 গজ চুলও পাওয়া যায়নি, এমনকি আশেপাশে কোনো ক্যামেরাতেও তোমাকে দেখা যায়নি। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব তুমি সত্য বলছো? তখন লোকটা কিছুটা রিল্যাক্স মুডে বলে, চিন্তা করো না, আজকের ইন্টারভিউ তোমার সময় নষ্ট করবে না, তবে হ্যাঁ তুমি খুব একটা মজাও পাবে না। এটা বলে সে তার মোবাইলে একটি ভিডিও চালু করে সঞ্জুকে দেখতে বলে। ভিডিও চালু করলে দেখা যায় তার সামনে যে এই লোকটা বসে রয়েছে এই লোকটাই কাউকে চেয়ারে বেঁধে রেখেছে এবং একটি কুড়াল দিয়ে সেই লোকটাকে নির্মমভাবে হত্যা করে। এখানেই শেষ হয় না। লোকটা বলে তুমি চাইলে আরো ভিডিও আছে সেগুলোও দেখতে পারো। পরে সঞ্জু একে একে আরো কয়েকটি ভিডিও দেখে যেখানে দেখা যায় কারো হাত পা বেঁধে তার বুকের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে, আবার কাউকে গাছ কাটার মেশিন দিয়ে টুকরো টুকরো করে হত্যা করে। এমন ভয়ানক দৃশ্য দেখে সঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যায়, যদিও সে লোকটাকে কিছু বুঝতে দেয় না। ওদিকে নিচে থাকা অফিসার হান সঞ্জুকে জিজ্ঞাসা করে লোকটা কি সত্যি বলছে, যদি সত্যি বলে থাকে তাহলে আমাকে ইশারা করো। সঞ্জু সাথে সাথে ইশারা করে জানিয়ে দেয় হ্যাঁ তার সামনে সত্যিই একজন সিরিয়াল কিলার বসে রয়েছে। এতে অফিসার হানও কিছুটা ঘাবড়ে যায়। ভিডিও দেখা শেষ হলে লোকটা শান্তভাবে জিজ্ঞাসা করে এবার তোমার বিশ্বাস হয়েছে? সঞ্জু বলতে শুরু করে তুমি যে লোকগুলোকে হত্যা করেছো তারা সবাই কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত ছিল। এর মানে কি তুমি এই সমাজের আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছো? লোকটা বলে তুমি এখনো আমাকে বুঝতে পারোনি, আমি যা করেছি সেটা এক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট। সঞ্জু কিছুটা কনফিউজ হয়ে যায়। তখন লোকটা নিজেকে একজন মানসিক ডাক্তার হিসেবে দাবি করে। এটা শুনে সঞ্জু ও অফিসার হান দুজনই চমকে যায়, কারণ পরিষ্কার একজন ডাক্তার কিভাবে সিরিয়াল কিলার হতে পারে। এখন থেকে আমরা এই লোকটাকে ডাক্তার বলে ডাকবো। লোকটা বলে আমি যাদেরকে হত্যা করেছি তাদেরকে হত্যা করে আমি আমার পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, কারণ এরা কোনো টিউমারের চেয়ে কম ছিল না। সঞ্জু প্রশ্ন করে এর মানে এই লোকগুলো তোমার পেশেন্টদের মানসিকভাবে কষ্ট দিচ্ছিল? ডাক্তার বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছো। সঞ্জু এবার কৌতূহলী জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকলে? ডক্টর উত্তরে বলে তোমাকে বেছে নেওয়ার কারণ তুমি খুবই সাহসী, এছাড়া তুমি তোমার কাজ খুব সৎভাবে করো। এরপর ডাক্তার উল্টো সঞ্জুকে প্রশ্ন করে, সে জানতে চায় তুমি কেন রাজি হলে? সঞ্জু উত্তরে বলে কারণ এটা আমার কাজ, আর তুমি বলেছিলে আমি না আসলে তুমি কাউকে হত্যা করবে, তাই আমি অনুরোধ করছি ওই লোকটার নাম বলো এবং সে ঠিক আছে কিনা এটা নিশ্চিত করো। এখানে ডাক্তার কিছুটা বিরক্ত হয়। সে বলে না আমি তার নাম বলবো না আর তার ব্যাপারে কিছুই তোমাকে জানাবো না। তখন সঞ্জু আর কিছু না বলেই তার জিনিসপত্র গুছিয়ে নেয় এবং এখান থেকে চলে যেতে নেয়। যখনই সে বের হবে তখনই ডক্টর বলে ওঠে তুমি যদি এই রুম থেকে বেরিয়ে যাও তাহলে ওই লোকটা এখনই মারা যাবে। এটা শুনে সঞ্জু থেমে যায়। তখন অফিসার হান তাড়াতাড়ি সঞ্জুকে ওখান থেকে বের হতে বলে, সে যেন কোনোভাবেই আবারও তার ইন্টারভিউ শুরু না করে। কিন্তু সঞ্জু তার কথা শুনে না, সে তার ইন্টারভিউ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সঞ্জু প্রশ্ন করে তুমি কেন
এই লোকগুলোকে হত্যা করলে? এর পেছনের আসল কারণ কি? তখন ডাক্তার তার অতীতের এক ঘটনা বলতে শুরু করে। সে এক 29 বছর বয়সী মেয়ের কথা বলে, যার বিয়ের 1 বছর পরই অন্তঃসত্ত্বা হয়। তার স্বামী তাকে খুব ভালোবাসতো, সব মিলিয়ে তাদের জীবন খুব সুখের ছিল। কিন্তু একদিন পার্কিং লটে তাকে একা পেয়ে এক লম্পট ধর্ষণ করে। ওই ঘটনায় তার সন্তানের কিছু না হলেও সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার কাছে মনে হতে থাকে তার সন্তানের মধ্যে হয়তো ওই নরপিশাচের রক্ত আছে। যতই দিন গড়ায় ততই সে মানসিকভাবে ভেঙে পড়ে। কোনোভাবেই সে এই ট্রমা থেকে বের হতে পারে না। অবশেষে একদিন সে তার সন্তানকে নিয়ে জানালা দিয়ে ঝাঁপ দেয়। এভাবেই দুটি নিষ্পাপ প্রাণ ঝরে যায়। এই ঘটনা বলার সময় ডাক্তারের চোখে মুখে এক অদ্ভুত কষ্টের ছাপ ভেসে ওঠে। সঞ্জু বুঝে যায় এটা অন্য কারো গল্প নয়, বরং ডাক্তারের নিজের জীবনের গল্প। সে সরাসরি জিজ্ঞাসা করে বসে, তুমি কি তোমার স্ত্রীর কথা বলছো? ডাক্তার কিছু সময় চুপ থেকে বলে, হ্যাঁ। এরপর সে বলে, আমি একজন মানসিক ডাক্তার হয়েও আমার স্ত্রীকে সুস্থ করতে পারিনি। এতে আমার ডাক্তার হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাই আমি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেই। আদালত ওই নরপিশাচকে মাত্র 4 বছরের সাজা দেয়। আমি অপেক্ষা করতে থাকি, খুঁজতে থাকি কিভাবে একজন মানুষকে সবচাইতে কষ্ট দিয়ে হত্যা করা যায়। প্রতিশোধ নেওয়ার এই প্রস্তুতিতে 4 বছর অনেক তাড়াতাড়ি কেটে যায়। তবে যখন প্রতিশোধ নেওয়ার সেই দিনটা চলে আসে, তখন আমি জানতে পারি ওই নরপিশাচ একদিন আগেই জেলে বসে ইলেকট্রিক শর্টে মারা গেছে। ফলে আমার প্রতিশোধ অসম্পূর্ণ রয়ে যায়। সঞ্জু বলে, 4 বছর অপেক্ষা করার পর তোমায় হতাশ হতে হয়েছে। আমি বুঝতে পারছি এটা কতটা কষ্টদায়ক। উত্তরে ডাক্তার বলে, কষ্ট শব্দটা খুবই ছোট। আমি তখন ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। মাঝে মাঝে মনে হতো হয়তো খুব শিগগিরই আমি আমার পরিবারের কাছে চলে যাব। এটা চিন্তা করে আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু একদিন আমার কাছে এক পেশেন্ট আসে, আর সেই লোকটাই আমার সবকিছু বদলে দেয়। নিজের ফ্যামিলিকে অনেক ভালোবাসতো, তবে একদিন এক কোটিপতি নেশা করে গাড়ি চালিয়ে তার স্ত্রীকে মেরে ফেলে, এবং সেই অ্যাক্সিডেন্টে তার ছেলে, যার বয়স মাত্র 8 বছর, সে কোমায় চলে যায়। মুহূর্তেই তার জীবনে অন্ধকার নেমে আসে। এর বেশ কয়েক বছর পর তার জীবন ধ্বংস করা সেই লোকটাকে সে দেখতে পায়। সাথে সাথে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার পিছু নেয়। তবে সে যখন তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখনই তার ছেলের কথা চিন্তা করে থেমে যায়। কারণ তার যদি কিছু হয় তাহলে তার ছেলের কি হবে, এই চিন্তা তাকে আটকে দেয়। এই মর্মান্তিক ঘটনা শোনার পর আমি লোকটার কষ্ট অনুভব করতে পারছিলাম। তখন আমি লোকটাকে বলে উঠি, আমি কি তোমার হয়ে লোকটাকে মেরে দিব? প্রথমে লোকটা ভয় পেয়ে যায়। তখন আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাও তার সাথে শেয়ার করি। পরবর্তীতে লোকটা হ্যাঁ বলে দেয়। এরপর আমি প্রথমে সেই লোকটাকে কিডন্যাপ করি। এরপর একটি পরিত্যক্ত জায়গায় তাকে এনে হাতুড়ি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকি, যতক্ষণে না সে মারা যায়। এই ভয়ানক বর্ণনা শুনে সঞ্জু কি বলবে বুঝতে পারছিল না। সে ডাক্তারকে প্রশ্ন করে, এরপর কি তুমি শান্তি পেয়েছিলে? ডাক্তার উত্তরে বলে, হ্যাঁ, অনেক শান্তি অনুভব করেছি, কারণ আমি আমার পেশেন্টের মুখে হাসি ফুটাতে পেরেছিলাম। দেখা যায় ডাক্তার যখন ওই লোকটার ক্ষত বিক্ষত মৃতদেহের ছবি তার পেশেন্টকে দেখায়, তখন তার পেশেন্টের মুখে হাসি ফুটে ওঠে। আর সেই হাসি দেখে ডাক্তারও এক অদ্ভুত শান্তি অনুভব করে। তবে এই বর্ণনা শুনে সঞ্জু বিরক্ত হয়ে বলে, এর মানে তোমার কাছে বদলা নেওয়াই সব সমস্যার সমাধান? এখানে ডক্টর উত্তরে বলে, কিছুক্ষণ আগে আমি তোমাকে আমার স্ত্রীর উদাহরণ দিয়েছিলাম। সেই ট্রমা থেকে আমি বের হতে পারছিলাম না, তবে বদলা নেওয়া আমাকে সেই ট্রমা থেকে বের করেছে। তাই বদলা নেওয়াই সবচেয়ে উত্তম উপায়, এতে শান্তি পাওয়া যায়। তখন সঞ্জু বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তবে এতে কি একজন ডাক্তার তার দায়িত্ব ভুলে যায়নি? কারণ একজন ডাক্তারের কাজ মানুষের জীবন বাঁচানো, নাকি নির্মমভাবে হত্যা করা। তবে এর উত্তরে ডাক্তার বলে, আমি বিশ্বাস করি আমি আমার দায়িত্বে অবহেলা করিনি, বরং আমি আমার দক্ষতা দিয়ে আমার পেশেন্টদের আরো ভালো ট্রিটমেন্ট দিয়েছি, সবার মুখে হাসি ফুটাতে পেরেছি। এখানে সঞ্জু আর ডাক্তারের মধ্যে কিছুটা কথার লড়াই হয়। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। দেখা যায় ডাক্তার আগে কিছু খাবারের অর্ডার করেছিল, তাই এই হোটেলের স্টাফ খাবার নিয়ে এসেছে। সঞ্জু লক্ষ্য করে ডাক্তার খাবার নিয়ে আসা ছেলেটাকে বকশিস হিসাবে 1000 ইয়নের একটি নোট দেয়। এতে ছেলেটা অনেক খুশি হয়ে এগিয়ে আসে, তবে ডক্টর টাকা বের করলেও তার হাতে দেয় না। এতে ছেলেটা কিছুটা বিভ্রান্ত হয়। তখন দেখা যায় ডাক্তার আরো একটি চকচকে নোট বের করে। এতে ছেলেটা আবারও খুশি হয়, তবে এবারও সে টাকা দেয় না। তখন ছেলেটা বিরক্ত হয়। সঞ্জু বুঝতে পারছিল না
ডক্টর ছেলেটার সাথে এমন কেন করছে। হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগেই ডক্টর তার পকেট থেকে একটি ইঞ্জেকশন বের করে সোজা ছেলেটার ঘাড়ে ঢুকিয়ে দেয়। আর যখন মেডিসিন পুশ করা হয় সাথে সাথে ছেলেটার মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। মুহূর্তেই ছেলেটা ফ্লোরে লুটিয়ে পড়ে। এই ভয়ানক দৃশ্য দেখে সঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যায়। ওদিকে অফিসার হানের অবস্থাও খারাপ হয়ে যায়। অথচ ডাক্তার তার ঘড়িতে 30 সেকেন্ডের সময় দেখতে থাকে। এর মধ্যে ছেলেটা ছটপট করতে করতে মারা যায়। তখন সঞ্জু ভয়ে ভয়ে ডাক্তারকে বলে, তুমি এটা কি করলে? ডাক্তার বলে ওঠে, তুমি ভুল প্রশ্ন করছো। তোমার প্রশ্ন করা উচিত ছিল আমি এত হোটেল থাকতে ইন্টারভিউ দেওয়ার জন্য এই হোটেলই কেন বেছে নিয়েছি। কারণ এই ছেলেটি একটি মেয়েকে ধর্ষণ করেছে আর সেই ভিডিও ধারণ করে গত 3 বছর ধরে সেই মেয়েটাকে ব্ল্যাকমেল করে আসছে, যার কারণে ওই মেয়েটার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। তাই ভাবলাম ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে এই কাজটাও সেরে নেই, এই জন্যই এই হোটেলে আসা। সঞ্জু এবার প্রচন্ড ভয়ে ভয়ে বলে, তুমি বলেছিলে আজ রাতে তুমি কাউকে হত্যা করবে, তুমি কি ওর কথা বলেছিলে? ডক্টর উত্তর বলে, না, আমি যাকে মারার কথা বলেছি তাকে আমি রাতে মারবো, আর এখনো রাত হয়নি। তাছাড়া তোমাকে সুযোগ দেওয়া হবে তাকে বাঁচানোর, সুতরাং ও সেই লোক না। এটা বলে ডাক্তার খুব শান্তভাবে তার অর্ডার করা খাবার খেতে থাকে। ডাক্তারের এই ভয়ঙ্কর রূপ দেখে সঞ্জু প্রচন্ড ভয়ের মধ্যে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে ডক্টর তাকে এখানে শুধু ইন্টারভিউ দেওয়ার জন্য আনেনি। তবে এখন সঞ্জু চাইলেও নিজের ইচ্ছায় এখান থেকে বের হতে পারবে না, তাই নিজেকে সামলে ইন্টারভিউ কন্টিনিউ করে। এবার সঞ্জু ডাক্তারকে প্রশ্ন করে, তুমি তোমার প্রথম মার্ডারের পর কি করেছিলে? ডক্টর কিছুটা রিল্যাক্স ভঙ্গিতে বলে, আমি আমার প্রথম মার্ডারের পর আরও পেশেন্ট খোঁজা শুরু করি। আমি বিভিন্ন কাউন্সিলিং সেন্টারে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। সেখান থেকেই আমি একে একে আরও পেশেন্ট খুঁজে পাই যারা আমার প্রথম পেশেন্টের মতোই বিভিন্ন মানুষ দ্বারা নির্যাতিত ছিল। তাদেরকেও আমি একইভাবে ট্রিটমেন্ট করি। দেখা যায় ডাক্তার কাউকে ড্রিল মেশিন দিয়ে হত্যা করে, কাউকে পানিতে ডুবিয়ে হত্যা করে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করে, আবার কাউকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেয়। এমন ভয়ানক বর্ণনা শোনার পর সঞ্জু বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না। ডাক্তারকে সে জিজ্ঞাসা করে, এসব করে কি তুমি শান্তি পেয়েছো? তখন ডাক্তার খুব রিল্যাক্স ভঙ্গিতে বলে, হ্যাঁ, অনেক শান্তি পেয়েছি, কারণ আমি পেশেন্টদের মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই আমার কাছে শান্তি। এই বর্ণনা শোনার পর অফিসার হান ডাক্তারকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে সঞ্জুকে প্রস্তুত থাকতে বলে। সে যত তাড়াতাড়ি পারে সেই রুমের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু যখনই অফিসার হান রুমে ঢোকার চেষ্টা করে সে বুঝতে পারে তার কি কার্ড কাজ করছে না, ফলে সে চাইলেও ভিতরে ঢুকতে পারে না। এজন্য তাকে প্ল্যান চেঞ্জ করতে হয়। সে সঞ্জুকে বলে, তুমি ওকে ইন্টারভিউতে ব্যস্ত রাখো, আমি অন্য কোনো উপায় বের করছি। পরে অফিসার হান বিরক্ত হয়ে তার ফ্ল্যাটে ফিরে আসে। এদিকে সঞ্জু অনেকটা রেগে ডক্টরকে বলে, অনেক হয়েছে, তুমি আজ রাতে যাকে হত্যা করতে যাচ্ছ তার নাম বলো, নয়তো আমি এই ইন্টারভিউ আর আগাবো না। ডক্টর বলে, ঠিক আছে, আমি বলবো, তবে আমার মনে হয় তোমাকে বলে কোনো লাভ নেই, এর চাইতে ভালো আমি পুলিশকে বলি। তুমি কি জানো আজ রাত আমার এক পুলিশ অফিসারের সাথে দেখা হবে, যে নিচেই আমার জন্য অপেক্ষা করছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। এটা শুনে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে অফিসার হান তার রুম থেকে বের হতে যায়, কিন্তু সে তার রুম থেকে বের হতে পারে না, কারণ তার রুমের দরজা বাহির থেকে লক করা ছিল। ঠিক সেই সময় ডাক্তার কাউকে ফোন করে। পরে দেখা যায় ডাক্তার অন্য কাউকে না, বরং অফিসার হানের রুমে ফোন করেছে। অফিসার হান ফোন তুললেও ডক্টর কোনো কথা বলে না। পরে অফিসার হান যখন পিছে ফেরে সে লক্ষ্য করে তার রুমে এক ধরনের গ্যাস লিক হচ্ছে। এদিকে সঞ্জুর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। তখন ডাক্তার তাকে বলে, তোমার কি হয়েছে, তুমি এত ঘাবড়ে আছো কেন, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? সঞ্জু বারবার দরজার দিকে তাকাতে থাকে। ব্যাপার কি, তুমি দরজার দিকে তাকাচ্ছ, কেউ কি তোমাকে নিতে আসবে? তুমি কি তোমার বন্ধু অফিসার হানের অপেক্ষা করছো? ও এতক্ষণে গভীর ঘুমিয়ে পড়েছে। পরে দেখা যায় ডক্টর আগে থেকেই অফিসার হানের রুমে বেহুশ হওয়ার গ্যাস রেখে দিয়েছিল। সঞ্জু যখন বুঝতে পারে বাঁচার আর কোনো রাস্তা নেই, তখন সে তার কাছে থাকা লেজার পেন দিয়ে ডক্টরের উপর হামলা করে। তবে ডাক্তার খুবই চালাক ছিল, সঞ্জু হামলা করলেও সে তাকে ধরে ফেলে। পরে তার লেজার পেন দিয়েই তাকে বেহুশ করে ফেলে। এরপর যখন সঞ্জুর জ্ঞান ফিরে আসে, সে নিজেকে সোফায় বাঁধা অবস্থায় পায়। তখন ডাক্তার সঞ্জুকে বলে, এসবের জন্য আমায় ক্ষমা করবে, আমি তোমার সাথে এসব করতে চাইনি, তবে আমাদের ডিল হয়েছিল, আমার এই ইন্টারভিউর ব্যাপারটা গোপন থাকবে, তুমি তোমার কথা রাখোনি। সঞ্জু এখানে ডাক্তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায়। তখন ডক্টর বলে, সমস্যা নেই, কারণ তুমি একা মিথ্যা বলোনি, আমিও তোমাকে মিথ্যা বলেছি। মূলত এই ইন্টারভিউ আমাকে নিয়ে না, এই ইন্টারভিউ ছিল তোমাকে নিয়ে।
আমি সরাসরি তোমার কাছ থেকে কিছু বিষয় পরিষ্কার হতে চাচ্ছিলাম। এটা শুনে সঞ্জু আরো ঘাবড়ে যায়। তখন ডাক্তার বলে, কি হয়েছে? তোমার অপরাধবোধ জেগে উঠেছে? তাহলে এখন তুমি আমায় বলো তুমি কি করেছো। যদিও সঞ্জু কনফিডেন্স নিয়ে বলে, আমি এমন কোনো অন্যায় করিনি যার কারণে আমাকে আফসোস করতে হবে। এখানে ডক্টর সঞ্জুর কাছ থেকে কিছু একটা বের করার চেষ্টা করে, যদিও সঞ্জু তার বয়ানে অটুট থাকে। পরে ডাক্তার তার বাঁধন খুলে দেয়, এতে সঞ্জু কিছুটা স্বস্তি ফিরে পায়। ডাক্তার আবারও বলে, এখনো সময় আছে, সত্যটা বলে দাও, তুমি কি সত্যিই কোনো অপরাধ করনি? তখন একটু চিন্তা করার পর সঞ্জু বলে, তুমি কি ইলশান গ্রুপের কথা বলছো? ইলশান গ্রুপের কথা শুনে ডক্টর এই বিষয়ে আরো জানতে চায়। ওদিকে অফিসার হান, যাকে তার রুমে বেঁধে রাখা হয়েছে, সে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে চেয়ার সহ ফ্লোরে পড়ে যায়। পড়ে যাওয়ার আওয়াজ ডক্টর শুনে ফেলে, কারণ সে অফিসার হানের মাইক্রোফোনের সাথে যুক্ত ছিল। মূলত সঞ্জুর কানে থাকা ডিভাইসটি এখন ডাক্তারের কানে ছিল, ফলে ডক্টরের সব কথা অফিসার হান শুনতে পাচ্ছিল এবং ডক্টর অফিসার হানকে শুনতে পাচ্ছিল। এখানে ডাক্তার অফিসার হানের রুমে থাকা ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছিল। সে যখন দেখে অফিসার হান নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, তখন সেই ভিডিও ফুটেজ সঞ্জুকে দেখায়। অফিসার হানের এই অবস্থা দেখে সঞ্জু অনেক বিচলিত হয়ে পড়ে। ডক্টর অফিসার হানকে ওয়ার্নিং দিয়ে বলে, সে যেন কোনো রকম চালাকি না করে, নয়তো সে সঞ্জুকে মেরে ফেলবে। এরপর ডক্টর আবারও সঞ্জুর কাছে জানতে চায়, ইলশান গ্রুপের সাথে তোমার কি সম্পর্ক রয়েছে? সঞ্জু বলে, 1 বছর আগে ইলশান গ্রুপের বায়োকেমিক্যাল ডিপার্টমেন্টের হেড মিস্টার চাও আমার সাথে দেখা করে। তখন তিনি আমাকে ইলশান গ্রুপের বিরুদ্ধে বেশ কিছু ডকুমেন্ট দেয়। কোম্পানি একটি নতুন ঔষধের উপর টেস্টিং করছিল। টেস্টিং এর কারণে বেশ কিছু বিষাক্ত পদার্থ বের হয়, যেগুলো কোম্পানি পাশের নদীতে ফেলে। আর এই বিষয়টা গোপন রাখার জন্য কোম্পানি মন্ত্রী এবং ওই এলাকার এমপিকে টাকা দিয়ে কিনে নিয়েছে, কারণ ওই বিষাক্ত পদার্থের কারণে আশেপাশে এলাকার বাচ্চাদের মধ্যে ক্যান্সারের আক্রমণ বেড়ে চলেছে। এই কারণেই মিস্টার চাও বিষয়টা সবার সামনে আনতে চাচ্ছিল। পরে আমি তার কাছ থেকে পাওয়া ডকুমেন্টের উপর ভিত্তি করে আরো কিছু এভিডেন্স সংগ্রহ করি, যা আমি আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম। তবে একদিন রাতে আমি বাসায় ফিরে দেখি সেই ডায়েরি ঘর থেকে চুরি হয়ে গেছে। ওই একই রাতে এক অ্যাক্সিডেন্টে মিস্টার চাওয়ের মৃত্যু হয়, ফলে একই সাথে আমার একমাত্র সাক্ষী এবং সব প্রমাণ নষ্ট হয়ে যায়, যার কারণে আমাকে ইলশান গ্রুপের ওই বিষয়টা ওখানেই ছেড়ে দিতে হয়। তবে 1 মাস আগে আমার কোম্পানির অডিট ডিপার্টমেন্টে একটি কল আসে, যেখানে কেউ একজন আমার বিরুদ্ধে অভিযোগ তোলে আমি ইলশান গ্রুপের সাথে মিলে কোম্পানির গুরুত্বপূর্ণ লেজার চুরি করেছি। ফলে এই অভিযোগের ভিত্তিতে আমার উপরে তদন্ত শুরু হয়। যদিও যে ব্যক্তি কল করেছিল সে কোনো প্রমাণ দিতে পারেনি, তবুও কোম্পানি আমার বিরুদ্ধে তদন্ত করছে। হয়তো তারা আমাকে চাকরি থেকে বের করতে চাচ্ছে। এখানে ডক্টর আবারও সঞ্জুর কাছে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি নিরপরাধ? এখনো সময় আছে, সত্য বলো। তখনও সঞ্জু কনফিডেন্স নিয়ে বলে, আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে পস্তাতে হবে। তখন ডক্টর বলে, তাহলে তুমি কি এটা তোমার মেয়ের কসম খেয়ে বলতে পারবে? মেয়ের কথা শুনে সঞ্জু রেগে যায়। সে বলে, এসবের মধ্যে আমার মেয়েকে আনবে না। ডক্টর সঞ্জুর এই রিয়াকশন দেখে তাকে শান্ত হতে বলে। এরপর সে বলে ওঠে, আমি জানি তুমি নির্দোষ, কারণ তোমার কোম্পানিতে আমি কল করেছিলাম। এটা শুনে সঞ্জু চমকে যায়। সে বলে, তুমি কল করেছিলে? কিন্তু কেন? তখন ডক্টর বলে, আমি তোমাকে এখানে আনতে চাচ্ছিলাম। একটু চিন্তা করে দেখো, কোম্পানি যদি তোমাকে সাসপেন্ড না করতো তাহলে কি তুমি এখানে আসতে? তবে হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আনিনি, বরং আমি তোমাকে ঠিক করার জন্য এখানে এনেছি। এটা শুনে সঞ্জু আরো কনফিউজ হয়ে যায়। ডক্টর অফিসার হানকে চেক করার জন্য তার মোবাইল বের করে। সে লক্ষ্য করে অফিসার হান এখনো নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা দেখে ডক্টর আবার তাকে ওয়ার্নিং দেয়। তখন সঞ্জু ডাক্তারকে অনুরোধ করে বলে, তুমি ওকে যেতে দাও, এই সব কিছু আমার প্ল্যান ছিল, এখানে অফিসার হানের কোনো দোষ নেই। ডক্টর বলে, তুমি অফিসার হানের জন্য এত চিন্তিত কেন? সঞ্জু বলে, কারণ আমরা অনেক পুরনো বন্ধু, এছাড়া আমরা একে অপরকে ভালোবাসি। এখানে ডাক্তার সঞ্জুকে প্রশ্ন করে, তুমি না হয় ভালোবাসো, কিন্তু অফিসার হান কি তোমাকে ভালোবাসে? কারণ আমি যেহেতু তাকে ওয়ার্নিং দিয়েছি, সে যদি কোনো চালাকি করে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেই হিসাবে ও যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে তোমার কথা চিন্তা করে ওর তো ওখানে চুপচাপ পড়ে থাকার কথা। সেটা না করে ও নিজেকে ছাড়ানোর এত চেষ্টা কেন করছে? ও কি তোমাকে বাঁচাতে চাচ্ছে নাকি অন্য কিছু? এটা শুনে সঞ্জু কিছুটা চিন্তায় পড়ে যায়। তখন ডাক্তার যেটা বলে সেটার জন্য সঞ্জু মোটেও প্রস্তুত ছিল না। সে বলে, আমি বিষয়টা তোমার কাছে আরো পরিষ্কার করছি। তোমার বাসা থেকে ডায়েরি অন্য কেউ না,
অফিসার হানি চুরি করেছিল। তবে সঞ্জু ডাক্তারের কথা বিশ্বাস করে না। সঞ্জু বিশ্বাস না করায় ডাক্তার তাকে প্রশ্ন করে, আচ্ছা বলো, তুমি যে ইলশান গ্রুপের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিলে এটা কে জানতো? এছাড়া তুমি যে ওই দিন বাসায় দেরি করে ফিরবে এটাও বা কে জানতো? তাছাড়া তোমার বাসায় যে ওই ডায়েরি আছে এটা কি অন্য কেউ জানতো? এসব শোনার পর সঞ্জুর মনেও প্রশ্ন জাগে, তবে এসবের পরও সে বিশ্বাস করতে চায় না। সে বলে অফিসার হান একজন সৎ অফিসার, ও এমনটা কখনোই করবে না। ডক্টর বলে, হ্যাঁ আমি জানি। একসময় অফিসার হান শহরের মাফিয়াদের আতঙ্ক ছিল, যার কারণে মাফিয়া তার বিরুদ্ধে একটি জাল বিছায়। মাফিয়া তার পিছনে একটি মেয়েকে লাগিয়ে দেয়, আর অফিসার হানও বোকার মতো সেই ফাঁদে পড়ে যায়। পরবর্তীতে মাফিয়া তাকে তাদের হয়ে কাজ করতে বাধ্য করে, গুরুত্বপূর্ণ কেসের ইনভেস্টিগেশন রিপোর্ট চুরি করা, আগে ভাগে রেইডের ইনফরমেশন লিক করা, এই সব কিছু করতে সে বাধ্য হয়। সঞ্জু বলে, এসবের সাথে আমার ডায়েরির চুরির কি সম্পর্ক? ডাক্তার বলে, তুমি যখন ইলশান গ্রুপের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিলে তখন তারাও সর্বক্ষণ তোমার উপর নজর রাখছিল। এজন্যই তারা অফিসার হানের সাথে ডিল করে। ডায়েরির বদলে তারা অফিসার হানকে কমিশনার বানানোর অফার দেয়। অফিসার হানও এই ডিলে রাজি হয়। ডিল অনুসারে অফিসার হান তোমার বাসা থেকে ডায়েরি চুরি করে ইলশান গ্রুপের হাতে তুলে দেয়। সঞ্জু বলে ওঠে, তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ অফিসার হানের কোনো প্রমোশন হয়নি। ওই প্রমোশন লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল। ডক্টর হেসে বলে, তুমি খুবই বোকা। তোমার কি মনে হয় এই লাইনের মানুষ তাদের কথা রাখে? তোমার ডায়েরি পাওয়ার পর তারা তাদের কথা রাখেনি। অফিসার হানকে প্রমোশন তো দেয়নি, বরং মাফিয়াদের কাছে থাকা তার অশ্লীল ছবিগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। মানে অফিসার হানকে তারা ব্যবহার করেছিল। এদিকে দেখা যায় এই কথাগুলো শোনার পর অফিসার হান নিজেকে সারানোর জন্য আরো অস্থির হয়ে পড়ে। এত কিছু শোনার পরও সঞ্জু বিশ্বাস করতে চায় না। সে বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন ডক্টর বলে, হ্যাঁ আছে। এই চুরির একজন প্রত্যক্ষ সাক্ষী রয়েছে। অন্যদিকে দেখা যায় অফিসার হান তার হাতের বাঁধন খুলে ফেলে এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকে বাঁধা টেপ ছিঁড়ে ফেলে। এদিকে ডক্টর সঞ্জুকে সেদিনের পুরো ঘটনা বলে। মূলত সেদিন অফিসার হান সঞ্জুর বাসা থেকে ডায়েরি চুরি করে যাওয়ার আগে ঘরের সবকিছু এলোমেলো করে, যাতে বোঝানো যায় কেউ চুরি করতে এসেছিল। অফিসার হান ভালো করে জানতো ওই সময় কেউ বাসায় থাকবে না। তবে ঠিক সেই সময় সঞ্জুর মেয়ে ইয়ারিন অসুস্থ থাকায় বাসায় আগেই ফিরে আসে। ইয়ারিনকে দেখে অফিসার হান ঘাবড়ে যায়। তখন ইয়ারিনের মুখ বন্ধ করার জন্য সে এক জঘন্য কাজ করে বসে। ইয়ারিনকে সে রেপ করে। এমন ভয়ানক বর্ণনা শুনে সঞ্জু চিৎকার দিয়ে ওঠে এবং ডক্টরকে চুপ করতে বলে। তার ডক্টরের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সে বলে, অফিসার হান আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখে, তুমি এসব কি বলছো? ডক্টর বলে, এইটাই তো ওর জন্য সুবিধা ছিল, কারণ ও ইয়ারিনকে ভালো করে চিনতো। ও জানতো ইয়ারিন তোমার কাছ থেকে আলাদা হতে চায় না, আর এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে ওর বাবা ওকে তোমার থেকে নিয়ে যাবে। এতে করে ও আর কোনোদিনই তোমাকে দেখতে পাবে না। আর এই ভয়েই ইয়ারিন কাউকে ওই দিনের ঘটনা বলেনি। এমন বর্ণনা শোনার পর সঞ্জু মানসিকভাবে ভেঙে পড়ে। তখন ডক্টর বলে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। ডক্টর সঞ্জুকে ইয়ারিনের কাছে ফোন দিতে বলে। এখন সঞ্জুর কাছে সত্য জানাটা খুবই জরুরি, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কষ্টে সে ইয়ারিনকে ফোন দেয়। কিন্তু সঞ্জু কিছু জিজ্ঞাসা করার আগেই ইয়ারিন বলে ওঠে, মা তুমি কি ওই ডাক্তার আঙ্কেলের কাছে আছো? এটা শুনে সঞ্জু পাগলের মতো হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। ইয়ারিন বলে, মা আমায় ক্ষমা করে দিও, আমি তোমাকে বলতে চেয়েছিলাম। তখন ডাক্তার ফোন নিয়ে ইয়ারিনকে বলে, বেটা তুমি চিন্তা করো না, তোমার মা আমার কাছে আছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। পরে ডক্টর সঞ্জুকে বলে, সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। ইয়ারিন তার সিদ্ধান্ত নিয়েছে, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। তুমি কি করতে চাও? সঞ্জু বলে, আমি ওর সাথে দেখা করতে চাই, ওর চোখে চোখ রেখে আমি জিজ্ঞাসা করতে চাই। ডাক্তার বলে, ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, যত কিছুই হয়ে যাক না কেন নিজের উপর বিশ্বাস রাখবে। এদিকে দেখা যায় অফিসার হান ইতিমধ্যেই নিজেকে ছাড়িয়ে নিয়েছে, কিন্তু যখনই সে রুম থেকে বের হতে যায় তখনই সঞ্জু চলে আসে। সঞ্জু সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেয়ের সাথে কোনো অন্যায় করেছো? অফিসার হান ঘাবড়ে যায়। সঞ্জু তখন বন্দুক বের করে, আবার জিজ্ঞাসা করে, সত্যি করে বল, তুই কি আমার মেয়ের সাথে কোনো অন্যায় করেছিস? অফিসার হান বলে, তুমি ওই ডাক্তারের কথা বিশ্বাস করছো? তুমি ভালো করে জানো ওই ডাক্তার যে কাউকে হিপনোটাইজ
হিপনোটাইজ করতে পারে। হয়তো ও তোমাকেও হিপনোটাইজ করেছে। নিজের সজ্ঞানে ফিরে আসো, নিজেকে সামলাও। আমাদের এখান থেকে পালাতে হবে, নয়তো ওই পাগল ডাক্তার আমাদের দুজনকে মেরে ফেলবে। সঞ্জু বলে, আমি আমার মেয়ের সাথে কথা বলেছি, ও আমাকে সত্যটা বলে দিয়েছে। এটা শুনে অফিসার হান থমকে যায়। পরক্ষণই সে বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে? হয়তো ওই ডাক্তার আইরিনকেও হিপনোটাইজ করেছে। এবার সঞ্জু কিছুটা দ্বিধায় পড়ে যায় এবং সে নমনীয় হয়ে বন্দুক নামিয়ে ফেলে। ঠিক তখনই তার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন ডায়েরি চুরির অভিযোগে অফিসার হান তার বাসায় ইনভেস্টিগেশন করতে এসেছিল। তবে সেই দিন তার মেয়ের আচরণ তার কাছে অদ্ভুত লেগেছিল, যা আজ সবকিছু তার কাছে পরিষ্কার করে দেয়। সঞ্জু বুঝে ফেলে ডাক্তার সত্যি বলছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। অফিসার হান তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং নিজের আসল রূপে ফিরে আসে। সে স্বীকার করে বলে, হ্যাঁ, সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, আমার মাথা ঠিক ছিল না। এটা শুনে সঞ্জু রাগে ঘৃণায় ছটফট করতে থাকে। তখন অফিসার হান তাকে নির্মমভাবে মারতে শুরু করে। ঠিক সেই সময় পিছন থেকে ডক্টর বলে ওঠে, অনেক হয়েছে, এবার থামো। অফিসার হান ডাক্তারের দিকে বন্দুক তাক করে এবং যখনই সে তাকে গুলি করতে যায়, সে বুঝতে পারে বন্দুকে গুলি নেই। ঠিক সেই সময় সঞ্জু ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন অফিসার হানের পায়ে ঢুকিয়ে দেয় এবং মেডিসিন পুশ করার সাথে সাথে অফিসার হানের শরীর অবশ হয়ে যায়। সে ফ্লোরে লুটিয়ে পড়ে। সঞ্জু ভাবে হয়তো সে তাকে মেরে ফেলেছে, তবে ডাক্তার তাকে বলে, চিন্তা করো না, তুমি ওকে মারোনি, ও শুধু বেহুশ হয়েছে। পরে ডাক্তার তাকে বলে, এখানকার পরিস্থিতি আমি সামলে নিব, তুমি বাসায় ইয়ারিনের কাছে যাও, আর হ্যাঁ, বাসায় যে ইয়ারিনকে বুকে জড়িয়ে ধরো। এবার সঞ্জু রুম থেকে বেরিয়ে আসে। তখন ইয়ারিনের কথা চিন্তা করলে তার পা কাঁপতে থাকে, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। পরের দৃশ্যে দেখা যায় ডাক্তার অফিসার হানকে উলঙ্গ করে বেডে শুয়ে রেখেছে। অফিসার হানের শরীরে যে মেডিসিন পুশ করা হয়েছিল, এতে তার শরীরের কোনো অঙ্গ নড়াচড়া করতে পারে না, তবে সে সবকিছু শুনতে এবং বুঝতে পারে, সবকিছু সে অনুভব করতে পারে। এখানে ডাক্তার তার সার্জিক্যাল নাইফ বের করে তাকে বলে, এবার তুই সেই আতঙ্ক আর যন্ত্রণা অনুভব করবি যা ইয়ারিনকে সহ্য করতে হয়েছিল। এই অংশটি অত্যন্ত হিংস্র ছিল, এখানে সম্পৃক্ত করা হলো। শেষ দৃশ্যে দেখা যায় ডাক্তার তার চেম্বারে ইয়ারিনের ট্রিটমেন্ট করছে। ইয়ারিন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, ওই লোকটা কি আবারও ফিরে আসবে? ডাক্তার বলে, না, সে আর কখনোই ফিরে আসবে না। এটা শুনে ইয়ারিন স্বস্তি পায়। যাওয়ার সময় ডাক্তার ইয়ারিনকে বলে, বেটা, তুমি তোমার মাকে একটু ভিতরে পাঠাও। পরে সঞ্জু ভিতরে আসলে ডাক্তার বলে, এভাবে কতদিন? তুমি কি সত্যি চিকিৎসা নিতে চাও না? সঞ্জু বলে, না, আমি যেহেতু পাপ করেছি তাই এটা আমাকে সহ্য করতে হবে। আমার কথা বাদ দাও, তোমার হাতে যে রক্তের দাগ লেগেছে, তুমি কি চাইলেই সেটা মুছে ফেলতে পারবে? এই কথা বলে সঞ্জু চলে যায়। তবে তার কথাগুলো ডাক্তারের ভিতরটা নাড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে, সে যেই পথ বেছে নিয়েছে সেটা কি ঠিক নাকি ভুল। আর এর মধ্য দিয়েই এই গল্পটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো মুভির ব্যাখ্যা নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া রইল।